রাজনীতির আড়ালে সত্য খবর, নির্ভুল বিশ্লেষণ। ফেসবুকে প্রোফাইল যারা লাল করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি, কোটা সংস্কার ছিল, যৌক্তিক দাবি, বিচারের দাবি ছিল, ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম। কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন, তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে, আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে। আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই। আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেসবুকটা এমন, যেমন ধরেন আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেসবুক এমপি। আমি যদি ফেসবুক এমপি হিসেবে চিন্তা করতাম, তাহলে ফেসবুকে তো এখন পুরাটাই দখল করে রাখছে হচ্ছে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দখল করে আছে। তা আমি এখন সরকারের বিরুদ্ধে একটা কথা বললে আমার তো বলার ক্ষমতা আছে, আমি তো স্বতন্ত্র এমপি, আমি যা ইচ্ছা সরকারের বিরুদ্ধে বলতে পারবো। তা আমি তো একেবারে এখন তো আমি মানবতাবাদী, শুধু মানবতাবাদী না। দেখতেন আমি যদি আজকে খালি সরকারের বিরুদ্ধে বলি, কালকে থেকেই সবাই বলবে যে সুমনকে আমরা প্রাইম মিনিস্টার দেখতে চাই, প্রধানমন্ত্রী দেখতে চাই। তা আমি তো ওই প্রধানমন্ত্রী আর লোভে আসি না এখানে। আমার রাইট রং বোঝার ক্ষমতা হয়েছে, আমি পড়াশোনা করে ব্যারিস্টার হয়েছি। আপনারা বলতে পারেন যে আমার পড়াশোনা খুবই খারাপ, মান খুবই খারাপ, কিন্তু এইটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, প্রধানমন্ত্রীরা আপনারা এই রিজাইন করাবেন, সরকার পতন করাবেন, পতন করায় আপনাদের আন্দোলন তো এখন পুরাটাই হচ্ছে গিয়ে জামাত শিবির আর বিএনপির দখলে চলে গেছে। তাইলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় আনবেন, তারেক জিয়ারে আবার ক্ষমতায় নিয়ে আসবেন যিনি দ্বন্দ্বপ্রাপ্ত। তাইলে আপনারা যদি এইগুলো আনেন, তাহলে আজকে আপনারা এক দফা চাচ্ছেন। এক দফায় কি মনে করলাম যে আপনাদের এক দফায় আমি মেনে নিলাম, মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আপনি কি করেন, পদত্যাগ করেন, ছাত্ররা মারা যাচ্ছে, এই না সেটা আমরা বললাম তারে, স্বতন্ত্র এমপি হিসাবে আমি তারে বললাম। আজকে যারা এক দফা দিচ্ছে, কালকে এরা আরেকটা দফা দিবে, দিয়া বলবে যে আপনি আওয়ামী লীগ করা বন্ধ করেন, এই দেশে কেউ আওয়ামী লীগ করতে পারবে না। 2 দিন পরে বলবে যে এই দেশে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে না। এরা একটার পর একটা দফা তো আপনি যদি সব সারেন্ডার করে মেনে নেন, তাহলে আমরা যাব কোথায়? আমি তো কোনো সংঘাত চাই না, আমি তো কোনো ধরনের সংঘাত, একটা প্রাণহানিরও আমি কোনোভাবেই পক্ষে না। যতগুলো ছাত্র মারা গেছে তাদের প্রতিটা ছাত্রের আত্মার মাগফিরাত কামনা করা এবং বিচারের ব্যবস্থা করার জন্য আমি সবচেয়ে, শুনেন, এখন হয়েছে কি, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ তো নাই, এখন তো নতুন আরেক যুদ্ধ তৈরি হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শেষ, দুর্নীতিবাজরা তো যে যার মতো করে সেফ আছে। অনেক দুর্নীতিবাজ হয়তো দেশ ছেড়ে দিবে, এদের তো কোনো ঝামেলা নাই। মরবে হচ্ছে গিয়ে যে যারা এই না দুর্নীতি করছে, না এরা এই যে সহজ সরল জীবনযাপন চাইছে, তারাই এখন বিপদগ্রস্ত বেশি। আমি এই প্রশ্নটাই আমার কাছে মনে হয় আমার জীবনের সাথে মানানসই না। আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো না, এই দেশ আমার। দেশ ছাড়বো তো আমি কখন, যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো আর এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই, তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই, দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না। যারা যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করতেছে তাদের তো অনেক কারণ থাকতে পারে, তবে আমি মনে করি, মনে রাখবেন, প্রকৃত আদর্শের একটা মানুষ কোনোদিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে, ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না। যারা যায় এরা কোনোদিনই কারো লোক ছিল না, এরা একমাত্র এদের ছাড়া কোনো চিন্তা এরা কোনোদিন করে নাই। আমি আপনাদেরকে বলবো যে শুনেন, উত্থান পতন, জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে। উত্থান থাকবে, পতন থাকবে। তারপরে যে যে আদর্শের আছি, এই আদর্শের দুঃসময়ে যদি থাকতে না পারি, না হয় আমার এমপিত্ব যাবে, আমাকে না হয় কেউ আর ফলো করবে না, আমাকে জাতীয় বেঈমান বলেন। তারপরও আমি বিশ্বাস করি, আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকার, এবং আমি কোনোভাবেই জামাত বিএনপিরে এই ক্ষমতায়, এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য, বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করব। সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করে দেয় দিক, কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক, আমি তো ওয়েলকাম জানাই, আমি তো এদেরই প্রতিনিধি আমি মনে করি। কিন্তু এরা তো জানে না, এরা আবেগ প্রবণ কইরা কোথায় দেশটারে নিয়ে যাচ্ছে। কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে, পরশুদিন কি আপনি তারেক জিয়ার আইনে দিবেন? আপনি কি কারে দিবেন? এই যে 14 জন আর 100 জন সমন্বয়ক আছে, তারা এসে ক্ষমতা নিক, তারা তো ক্ষমতা নিতে পারবে না। তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এইটাই তো আমি বুঝতে পারি না। তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে ক্ষমতা বলুক যে আমি অমুকরে দিব। 14 জন বা 150 জন সমন্বয়ক যারা আছে, যারা দাবি করতেছে যে তারা এই দেশটারে রাষ্ট্রের সংস্কার করতে চায়, তাহলে তারা এসে বলুক তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায়। কিন্তু তারা তো, আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে এটা হচ্ছে কি লাথি মেরে এদেরকে, যারা আজকে যদি এই সরকারের পতন হয়, কালকেই এই সমন্বয় একটা লাথি মেরে বের করে দিবে, দিয়া জামাত এবং বিএনপির যারা এই ষড়যন্ত্রটা করে এই জায়গা পর্যন্ত আসছে, এরাই এই দেশের দায়িত্ব নিবে, নিয়ে এই দেশটারে আগে।
দেশের মানুষের সাথে কি হয়েছে, এখানে মাহমুদুর রহমান সাহেব বলেছেন একটি উদাহরণ দিয়ে। ওনার প্রতি পূর্ণ সম্মান রেখে আমি বলতে চাইছি, ওনার সাথে ওনার রক্তমাখা ছবি এখনো আমার চোখের সামনে ভাসে। কাজেই ওনার সাথে কি হয়েছে আমি যেমন জানি, রুহুল আমিন গাজী সাহেবের সাথে কি হয়েছে, যেভাবে উনি মৃত্যুবরণ করেছেন জেলের মধ্যে, সেটি আমি জানি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার 60 লক্ষ নেতাকর্মী এবং তার থেকে আরেকটি হৃদয় বিদারক আমার জন্য হচ্ছে, সেটি হচ্ছে আমার মায়ের সাথে কি হয়েছে। কাজে এই ঘটনাগুলো যদি আমরা সকলে সবগুলোকে এক করি, তাহলে যারা দেশে ছিলেন আপনারা, তারা অবশ্যই আমার থেকে একটু বেটার ভালো জানবেন। তবে আমি একদম যে জানি না বোধহয় বিষয়টি তা নয়, আমার একটি ধারণা আছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, যে কথাগুলো প্রায় সকলেই বলে গিয়েছেন, এই কথাগুলো যদি আমরা আলোচনা করাই যাবে অনেকক্ষণ ধরে। আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন। আমি এই কথাগুলোর মধ্যে থেকে একটু সরে এসে কিছু কথা বলতে চাই। আমাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে। অবশ্যই আমরা 5ই আগস্টের আগে ফিরে যেতে চাই না। আমি আমার অবস্থান থেকে যদি চিন্তা করি, আমার এক পাশে 1981 সালের একটি জানাজা, একই সাথে আমার এক পাশে 2025 সালের 31 ডিসেম্বরের একটি জানাজা, আর আমার আরেক পাশে 2024 সালের 5ই আগস্টের একটি ঘটনা। কাজে আমার মনে হয় এটি শুধু বোধহয় আমার একার জন্য নয়, যারা আমার দলের নেতা কর্মী সদস্য এবং সামগ্রিকভাবে পুরো দেশের মানুষের সামনে বোধহয় এই দুটি উদাহরণ বোধহয় সবচাইতে বাদ বিবেচনা করার জন্য সবচাইতে ভালো উদাহরণ, যে আসলে 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। প্রিয় উপস্থিতিবৃন্দ, হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি, তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব। কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। মত বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি। আজকে সেই জন্য অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি, কিন্তু তারপরেও আসার কথা হচ্ছে যে তাদের কাছে ভবিষ্যতের চিন্তাও আছে, ভবিষ্যতের পরিকল্পনা আছে। এখানে একজন বক্তা বলেছেন, পানির কথা বলেছেন, ওনার সাথে আমার কিছুদিন আগে কথা ছিল, ওনার সামনে আমি আরো বিষয় তুলে ধরেছি। আমার দেশে ফিরে আসার পরে আমি যে কবার আমার বাইরে যাওয়ার একটু বেশি সুযোগ হয়েছে, আমি সাভারে গিয়েছিলাম, আরো কয়েকটি জায়গায় গিয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছে, নতুন প্রজন্ম একটি আশা দেখতে চাইছে। শুধু নতুন প্রজন্ম না, আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটি প্রজন্মই মনে হয় কিছু একটি গাইডেন্স চাইছে। আমরা যারা রাজনীতিবিদ করি, আমাদের কাছে হয়তো অনেক প্রত্যাশা, সকল প্রত্যাশা হয়তো বা পূরণ করা সম্ভব নয়, কিন্তু আমরা রাজনীতিবিদরা যদি 1971 সাল, 1990 সাল, 2004-এর 24 সালের 5ই আগস্ট এই সবগুলোকে আমাদের সামনে রেখে আমরা যদি দেশের স্বাধীনতা, দেশের সার্বভৌম